আসসালামু আলাইকুম। আজকে আমরা 40তম বিসিএস এর সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে পড়াশোনা করব। যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের বিসিএস এর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই উদ্দেশ্যে আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আমাদের চ্যানেলেও কিন্তু বিভিন্ন প্লেলিস্ট রয়েছে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, যারা আজকে প্রথমবার এসেছেন তারা আপনারা চ্যানেলে বিভিন্ন প্লেলিস্টকে ভিজিট করবেন। সেখানেও আমি আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন এবং সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন। অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন এখন আমরা আমাদের 40তম বিসিএস এর সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে পড়াশোনা শুরু করি। এখানে আমাদের ক্লোরিনের নিউট্রন সংখ্যা জানতে চেয়েছি। এর আগেও আমরা একটি প্রশ্ন এরকম পড়েছিলাম। সো নিউট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে আমাদের ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো ভর সংখ্যা যেটা সেটা হচ্ছে উপরেরটা আর নিচেরটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। সো ভর সংখ্যা হচ্ছে 35 আর প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 17 দেয়াই আছে। সো 35 থেকে 17 বিয়োগ দিব, তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বের হয়ে যাবে। সো ক্লোরিনের নিউট্রন সংখ্যা কত? 18। ক্লোরিনের নিউট্রন সংখ্যা কত? 18। ক্লোরিনের নিউট্রন সংখ্যা হচ্ছে 18। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্ক। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্ক। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিভাবে নির্ণয় করা যায়? গলনাঙ্কের মাধ্যমে। গলনাঙ্কের মাধ্যমে কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, সেহেতু কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে থাকে। যদি দেখা যায় কোনো কঠিন পদার্থ তার গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে পদার্থটি বিশুদ্ধ নয়। আবার যদি দেখা যায় যে কঠিন পদার্থটি একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসরে গলতে থাকে, তাহলে ওই কঠিন পদার্থটি হচ্ছে আমাদের বিশুদ্ধ। সো এটা ভুল আসছে, তাহলে বিশুদ্ধ। সো স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো তরল পদার্থের বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ নির্ণয় করা যায়। সো গলনাঙ্কের মাধ্যমে হচ্ছে কঠিন পদার্থের বিশুদ্ধতা বা অবিশুদ্ধতা নির্ধারণ করা যায়, আর স্ফুটনাঙ্কের মাধ্যমে তরল পদার্থের বিশুদ্ধতা বা অবিশুদ্ধতা নির্ণয় করা যায়। এখান থেকে আমরা দুইটা বিষয় কিন্তু জানলাম যে আমরা যদি কোনো কঠিন পদার্থের বিশুদ্ধতা অবিশুদ্ধতা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের দরকার পড়বে হচ্ছে গলনাঙ্কের। আর যদি কোনো তরল পদার্থের বিশুদ্ধতা বা অবিশুদ্ধতা নির্ণয় করতে চাই, আমাদের দরকার পড়বে স্ফুটনাঙ্কের। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ। একটি বাল্বে যদি লেখা থাকে 60 ওয়াট আর 220 ভোল্ট, তার মানে কি? বাল্বের ওই রোধ কত ওহম? আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক করে আসলে বের করতে হবে। সো এখানে বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, ক্ষমতা হচ্ছে আমাদের 60 ওয়াট আর রোধ আর। সো এটা আমাদের সূত্র হচ্ছে P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। তো V স্কয়ার, V এর মান কত? 220 দেওয়াই আছে, 220 দেওয়া আছে। আর R এর মান কত আমাদের? 60। সো আমরা যদি ম্যাথ করি তাহলে 806.76 ওহম আসে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ করে বের করতে হবে। সো এরকম থাকলে আমাদের ওহমের বের করার সূত্রের নিয়ম হচ্ছে আমাদের P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। V আমার যেটা থাকবে সেটার মান বসাবো V তে, আর R এর মান এই যে 60 ওয়াট সেটা বসাবো। R এর মান মানে P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। সো আমার তো রোধ বের করতে বলছে, রোধই তো হচ্ছে R, V স্কয়ার বাই তখন P হয়ে যাবে, মানে Pটা এদিকে আসবে, Rটা এদিকে আসবে। মানে আমি যদি আবার প্রথম থেকে করি, মানে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমি আবার প্রথম থেকে করছি, এখানে ভেঙে নেয়নি, তাহলে আমি আবার প্রথম থেকে করি, তাহলে বিষয়টা বুঝবেন। এখানে আমাদের বিভব পার্থক্য কি দেওয়া আছে? বিভব পার্থক্য দেওয়া আছে হচ্ছে আমাদের 220 ভোল্ট। ঠিক আছে, V হচ্ছে আমাদের বিভব পার্থক্য 220 দেওয়া আছে। P হচ্ছে আমাদের ক্ষমতা, পাওয়ার দেওয়া আছে 60। তো এখন আমাদের R এর মান বের করতে হবে, রোধ হচ্ছে আমাদের R। এখন সূত্র হচ্ছে আমাদের P ইকুয়ালস টু V স্কয়ার বাই R, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন লাগবে হচ্ছে আমাদের R এর মান।
তো কিভাবে আমরা বের করতে পারি? তখন আমাদের যদি মনে করেন আমরা আর গুণ করি, কি হয়? পি আর হচ্ছে ভি স্কোয়ার। এখন আমাদের লাগবে কিসের মান? আর এর মান। তো আরটা রেখে দিই, এখানে যেহেতু পি আমার গুণ আকার আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে, অপর পাশে এসে ভাগ হয়ে যাবে, সো এই যে নিচে পি চলে আসবে। তো এখন ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 220, নেই আছে পি এর মান, তো 220 বসালাম, সরি ভি এর মান। আর পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের 60। সো এখন যদি আমরা ম্যাথ করি 806.76 ওহম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওহম বা রোধের মান বের করার নিয়ম। নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। যেসব শক্তি বারবার ব্যবহার করা যায় এবং ব্যবহারের পর নিঃশেষ হয়ে যায় না, অর্থাৎ একবার ব্যবহারের পর যে শক্তি পুনরায় ব্যবহার করার সুযোগ থাকে, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। নবায়নযোগ্য শক্তির অপর নাম হচ্ছে ক্লিন এনার্জি। ঠিক আছে, নবায়নযোগ্য শক্তির অপর নাম কি? ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি। নবায়নযোগ্য শক্তির অপর নাম ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি। নবায়নযোগ্য জ্বালানির উৎস কি কি? সৌরশক্তি, বায়ু শক্তি, সমুদ্র স্রোত, বায়োমাস, বায়ুমণ্ডল, পারমাণবিক শক্তি, পানি, বায়োগ্যাস, হাইড্রোজেন শক্তি ইত্যাদি। এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো, নিঃশেষ হয়ে যাবে না, পুনরায় ব্যবহার করার সুযোগ থাকবে, সেগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি। আর অপর দিকে দেখেন, তেল আমরা উত্তোলন করতে করতে একটা পর্যায়ে আমাদের তেল শেষ হয়ে যাবে, কয়লা উত্তোলন করতে করতে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, গ্যাস উত্তোলন করতে করতে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। বাট বায়োগ্যাস বায়ুকে ব্যবহার করে যে গ্যাস উৎপন্ন করা হয়, বায়ু যতদিন পৃথিবীতে থাকবে, হ্যাঁ পৃথিবী যতদিন এক্সিস্ট করবে ততদিন তো বায়ু থাকবেই। সো পৃথিবী যতদিন এক্সিস্ট করছে ততদিন বায়ুকে ইউজ করে আমরা বায়োগ্যাস তৈরি করতেই পারবো। সো বায়োগ্যাস হচ্ছে আমাদের নবায়নযোগ্য। বেসিক্যালি নবায়নযোগ্য জ্বালানি সেগুলোকে বলে যেগুলোকে আমরা বারবার ইউজ করতে পারবো, আমাদের যতই আমরা ইউজ করি না কেন কখনই শেষ হবে না, সেগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। এসিকে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার। এসিকে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার। এসিকে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার। রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তর করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে, এবং এই প্রক্রিয়াকে বলা হয় রেকটিফিকেশন বা একমুখীকরণ। এসি থেকে ডিসিতে রূপান্তর করার যন্ত্র হচ্ছে রেকটিফায়ার। আর বেসিক্যালি এসি থেকে ডিসি করে হচ্ছে একদিকে মুভ করানোর জন্য বা একটি নির্দিষ্ট দিকে কাজ করার জন্য। সো এসি কে ডিসি করার যন্ত্রের নাম কি? রেকটিফায়ার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করার যন্ত্র লাউড স্পিকার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করার যন্ত্র লাউড স্পিকার। দেখেন লাউড স্পিকার আমার চলবে কিভাবে? আমি যখন বিদ্যুৎ বা কারেন্টের সাথে এটাকে কানেক্ট দিব, তাই না? এখন এটার মাধ্যমে বেসিক্যালি এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার শব্দ তৈরি করা। সো আমি এটাকে কারেন্টের মাধ্যমে দিয়ে তার মধ্যে আমি বিদ্যুৎ শক্তি পাস করলাম, এবং বিদ্যুৎ শক্তি দিয়ে এই যন্ত্রটিকে অন করে কথা বলার মাধ্যমে আমি শব্দ শক্তি উৎপন্ন করছি। তাহলে কি হচ্ছে? আমার বিদ্যুৎ শক্তিটা পরবর্তীতে শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে। বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। সাঁতার কাটা সহজ কোথায়? সাগরে। সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে, কারণ পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে, তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারণে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি।
তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। বেসিক্যালি নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে বিধায় পানির ঘনত্ব আমাদের নদী বা পুকুরের পানির চেয়ে বেশি থাকে, তাই সাঁতার কাটা সহজ হয়। ডিমে কোন ভিটামিন নেই? ভিটামিন সি নেই। ডিমের মধ্যে ভিটামিন সি নেই। ডিমের মধ্যে ভিটামিন সি নেই। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? ক্রোমোপ্লাস্ট। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? ক্রোমোপ্লাস্ট। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? ক্রোমোপ্লাস্ট। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত CH3COONA। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত CH3COONA। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত CH3COONA। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। যে সকল পরমাণু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। আর ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট-60 এই আইসোটোপটি ব্যবহৃত হয়ে থাকে। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়ে থাকে? ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট-60 এই আইসোটোপটি ব্যবহৃত হয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। সালোক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোষস্থ ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় 4টি উপকরণ হচ্ছে আলো, ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তো সালোক সংশ্লেষণের জন্য যে জিনিসগুলো আমার প্রয়োজন তা হচ্ছে আলো, ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আর এটাই জিজ্ঞাসা করছে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। সো আজকের প্রশ্নের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন।